নমস্কার বন্ধুরা, আজ আমরা উপস্থিত হয়েছি আরও একটি অডিও ক্লাস নিয়ে। এটি মূলত ওয়েস্ট বেঙ্গল এসএলএসটি জিওগ্রাফি ইন্টারভিউ বিষয়ক। আজ আমাদের যে ব্রাঞ্চটি নিয়ে আমরা আলোচনা করব, জিওগ্রাফিক্যাল থটস। তো আপনারা যদি ইয়ারবাডস বা ইয়ারফোন লাগিয়ে আমার কথাগুলি শোনেন তাহলে অনেক বেশি উপকৃত হবেন বলে আমার মনে হয়। তো চলুন শুরু করা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন যদি এভাবে করা হয়ে থাকে যে মডার্ন যে জিআইএস এবং রিমোট সেন্সিং এর ভিত্তিটা জিওগ্রাফিক্যাল থটের কোন স্কুলের ওপর ডিপেন্ডেন্ট, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে বর্তমানে যে জিআইএস এবং রিমোট সেন্সিং এটি মূলত বেসড কোয়ান্টিটেটিভ রেভলিউশন বা পরিমাণগত বিপ্লবের ওপর। এটি 1950 থেকে 60-এর দশকে শুরু হয়। এই ধারা কি করছে, বিভিন্ন গাণিতিক মডেল, স্ট্যাটিস্টিক্স এবং নোমোথেটিক বা নিয়মভিত্তিক পদ্ধতি ব্যবহার করে ভূগোলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি নিয়ে আসে। আর এই কোয়ান্টিটেটিভ রেভলিউশনের ফলেই ভূগোলে কম্পিউটার, জিআইএস, রিমোট সেন্সিং এর ব্যবহার শুরু হয়। যেমন আগে হাতে এঁকে মানচিত্র তৈরি হতো, সেখানে এই কোয়ান্টিটেটিভ রেভলিউশনের পর কম্পিউটারের মাধ্যমে স্যাটেলাইট ডেটা অ্যানালিসিস করে নির্ভুলভাবে মানচিত্র তৈরি করা সম্ভব হয়। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয় যে ডিটারমিনিজম এবং পসিবিলিজম এই দুইয়ের মধ্যে মূল পার্থক্য কোথায়, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে ডিটারমিনিজম বিশ্বাস করে যে মানুষের জীবন এবং সংস্কৃতি সম্পূর্ণভাবে প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভরশীল। অন্যদিকে সম্ভাবনাবাদ বা পসিবিলিজম এই মতবাদকে চ্যালেঞ্জ করে। এটি বলে যে পরিবেশ একটা সুযোগ বা সম্ভাবনার সেট মানুষের কাছে তুলে ধরে এবং মানুষ তার নিজের সংস্কৃতি এবং প্রযুক্তি ব্যবহার করে সেই সুযোগগুলিকে নিজের প্রয়োজন অনুযায়ী নির্বাচন করে, এবার নিজের প্রয়োজন অনুযায়ী সেগুলিকে ব্যবহার করে। যেমন সাহারা মরুভূমি ডিটারমিনিস্টিক যারা, তারা মনে করে সাহারা মরুভূমি মানুষের কাছে বসবাসের অনুপযোগী, কিন্তু এই পসিবিলিস্টিক বা সম্ভাবনাবাদীরা দেখান যে প্রযুক্তি ব্যবহার করে মরুদ্যান বা ওয়েসিসেও সেচ এবং কৃষিকাজ করে মানুষ জীবন ধারণ করেছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন এইভাবে করা হয়ে থাকে যদি যে কোয়ান্টিটেটিভ রেভলিউশনের মূল ক্রিটিসিজমটা কি, যার বিরুদ্ধতার ফলে বিহেভিয়ারাল জিওগ্রাফির জন্ম হয়, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে মূলত কোয়ান্টিটেটিভ রেভলিউশনের মূল যে ক্রিটিসিজম সেটা হলো এর মানব বিমুখতা এবং তার সাথে সাথে যান্ত্রিকতা। এই কোয়ান্টিটেটিভ রেভলিউশন মানুষের আচরণ এবং তার ভ্যালিউজ বা মূল্যবোধকে বাদ দিয়ে ভূগোলকে অতিরিক্ত যান্ত্রিক এবং নিয়ম ভিত্তিক করে তুলেছিল। এর এগেইনস্টে আচরণগত স্কুল বা বিহেভিয়ারাল স্কুল আসে। এটি মনে করে যে মানুষের সিদ্ধান্তগুলি শুধুমাত্র যুক্তির ওপর নয়, বরং তার মেন্টাল ম্যাপস বা মানসিক চিত্র, তার ধারণা, বিশ্বাস এবং পারসিভড এনভায়রনমেন্ট বা অনুভূত পরিবেশের ওপর ভিত্তি করে হয়। যেমন একজন মানুষ যুক্তিসঙ্গতভাবে যেটা বসবাসের উপযোগী, যে একটা প্রপার ইনফ্রাস্ট্রাকচার থাকবে যে শহরে, যেখানে যোগাযোগের ব্যবস্থা ভালো থাকবে, এইরকম জায়গায় বসতি স্থাপন আমাদের করা উচিত। যুক্তিসঙ্গতভাবে এই কথাটা বলা যায়, কিন্তু একজন মানুষ তার বিশ্বাস এরকম থাকতে পারে যে আমি একটু কোলাহল থেকে দূরে থাকবো, যেখানে শান্তিপ্রিয় একটা মানুষ, আমি শান্তিপ্রিয় জায়গায় বসবাস করব। তার পুরনো ধ্যান ধারণা যে শহরের কোলাহলে আমার এই সমস্যায় আমি পড়তে পারি, এগুলো তার মানসিক বা মেন্টাল ম্যাপ একটা তৈরি হয়ে রয়েছে, তার ওপর ভিত্তি করে কিন্তু সে নিজের পছন্দ মতো জায়গায় বসতি স্থাপন করতে পারে। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে র্যাডিক্যাল স্কুল অফ থট এটা কিভাবে কোয়ান্টিটেটিভ রেভলিউশনের এগেইনস্টে বলে, আর এর মেইন ফোকাসটা কি, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে এর মেইন ফোকাস হচ্ছে সামাজিক এবং অর্থনৈতিক বৈষম্য, সোশিও ইকোনমিক ইনইকুয়ালিটি। এই র্যাডিক্যাল স্কুল এটা 1970-এর দশকে শুরু হয়। এটি পরিমাণগত ভূগোল বা কোয়ান্টিটেটিভ রেভলিউশনের সমালোচনা করে। এর মূল ফোকাস ছিল সমাজে বিদ্যমান যে শ্রেণী বৈষম্য, পুঁজিবাদী শোষণ, দারিদ্র্য এবং সামাজিক অন্যায় এর স্প্যাশিয়াল অ্যানালিসিস করা। এটি পজিটিভ ট্রান্সফরমেশনের উপর জোর দেয়। যেমন র্যাডিক্যাল ভূগোলবিদরা দেখান যে কিভাবে শহরের দরিদ্র এলাকাগুলিতে
কম সরকারি বিনিয়োগ হয় এবং আবাসন নীতিগুলি ধনীদের স্বার্থ রক্ষা করে, যেটা কেবলমাত্র স্প্যাশিয়াল ইনইকুয়ালিটি সেটাকেই বাড়িয়ে তোলে। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ওয়েলফেয়ার জিওগ্রাফি কি, আর এটা কিভাবে মানে ইকুইটি এর ধারণাকে বাস্তবায়িত করে, তাহলে আমরা এইভাবে উত্তর দিতে পারি যে ওয়েলফেয়ার জিওগ্রাফি মূলত মানব ভূগোলের একটি শাখা, যেটা সামাজিক বৈষম্য, সম্পদের অসম বন্টন এবং মানুষের জীবনযাত্রার মান বিশ্লেষণ করে। এটি স্প্যাশিয়াল ইকুইটির ওপর জোর দেয়। যেমন একজন এই সোশ্যাল ওয়েলবিং তিনি অ্যানালিসিস করেন যে কেন প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা বা শিক্ষা এরা কেন এগুলির সুবিধা কেন তারা কম পায়, এবং এই বৈষম্য দূর করার জন্য নীতিগত সুপারিশ করেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে ফাংশনাল রিজিয়ন বা কার্যকরী অঞ্চল বলতে আপনি কি বোঝেন, আর এর সাথে ফর্মাল রিজিয়ন এর কি পার্থক্য, আমরা এইভাবে বলতে পারি যে কার্যকরী অঞ্চল বা ফাংশনাল রিজিয়ন হলো একটি কেন্দ্র বা একটি নোড, এবং সেই কেন্দ্রের সাথে যে সমস্ত মানে পার্শ্ববর্তী অঞ্চল দ্বারা গঠিত, মানে একটা কেন্দ্র এবং তার পার্শ্ববর্তী এলাকা নিয়ে এই ফাংশনাল রিজিয়নটা গঠিত। এটি মূলত প্রবাহ মানে সংযোগ, প্রবাহ বা মিথস্ক্রিয়া অর্থাৎ ইন্টারঅ্যাকশন এবং মুভমেন্ট এর মাধ্যমে একে আমরা ডিফাইন করতে পারি। অন্যদিকে ফর্মাল রিজিয়ন মানে কিভাবে ডিফাইন করা যায়, তার অভ্যন্তরীণ একটা সমরূপতা থাকে বা সেখানে একটা ফর্মাল রিজিয়নের ক্ষেত্রে একটা হোমোজিনিটি থাকে। যেমন এই যে ফাংশনাল রিজিয়ন বা কার্যকরী অঞ্চলকে আমরা এইভাবে উদাহরণের মাধ্যমে বুঝতে পারি যে কলকাতায় আনন্দবাজার পত্রিকা রয়েছে এবং তার একটা ডিস্ট্রিবিউটেড একটা এলাকা, তার একটা বিতরণ এলাকা নিয়ে একটা কার্যকরী অঞ্চল তৈরি হয়, যে তারা মনে করতে পারে এই এলাকা অঞ্চলের মধ্যে দমদম এলাকায় আমার কার্যকরী অঞ্চল রয়েছে, মানে এই এলাকার মানুষ আনন্দবাজার পত্রিকা বেশি পড়েন। তাহলে এই সংবাদপত্রটি হলো নোড এবং তার যে প্রভাবিত অঞ্চল দমদম এটি হলো তার ফাংশনাল রিজিয়ন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে সিস্টেমেটিক জিওগ্রাফি বলতে আপনি কি বোঝেন, আর রিজিয়নাল জিওগ্রাফি থেকে এর তফাৎ কি, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে সিস্টেমেটিক জিওগ্রাফি একটা নির্দিষ্ট নিয়মের ওপর ফোকাস করে। এটি একটি মানে পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট উপাদান, যেমন জলবায়ু, কৃষি বা জনসংখ্যা নিয়ে একটা গ্লোবাল স্কেলে আলোচনা বা বৃহৎ স্কেলে গবেষণা করে। আর অন্যদিকে রিজিয়নাল জিওগ্রাফি কি করে, পৃথিবীর কোনো একটা নির্দিষ্ট ক্ষুদ্র অঞ্চল নিয়ে গবেষণা করে এবং সেই অঞ্চলের সমস্ত উপাদানকে একসঙ্গে বিশ্লেষণ করে। আমরা উদাহরণ হিসেবে বোঝাতে পারি এভাবে যে ক্লাইমেটোলজি আমি যদি বলি, সেক্ষেত্রে ক্লাইমেট নিয়ে আলোচনা করা হবে পুরো গ্লোবাল স্কেলে, পুরো পৃথিবীর ক্লাইমেটকে বিভিন্ন রিজনে বিভক্ত করা হবে। এটা হলো সিস্টেমেটিক জিওগ্রাফির উদাহরণ। আর অন্যদিকে যে কোনো একটা দার্জিলিং জেলার সেখানকার জিওলজি, সেখানকার ইকোনমি, সেখানকার কালচার, সেখানকার পপুলেশন ইত্যাদি সমস্ত উপাদানকে একসাথে যখন বিশ্লেষণ করা হবে সেটি কিন্তু রিজিয়নাল জিওগ্রাফির অংশ। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আচ্ছা স্পেস বলতে জিওগ্রাফিতে আপনি কি বোঝেন, আর অ্যাবসলিউট স্পেস এবং রিলেটিভ স্পেসের কি ডিফারেন্স, আমরা এইভাবে উত্তর দিতে পারি স্পেস অর্থাৎ বস্তুর অবস্থান বনাম সম্পর্ক। এক্ষেত্রে পরম স্পেস মানে অ্যাবসলিউট স্পেস যেটাকে বলছে সেটা একটা স্থির কাঠামো, যেমন নিউটনীয় পদার্থবিদ্যা বা মানচিত্রের যে গ্রিড লঙ্গিটিউড ল্যাটিটিউড, হ্যাঁ সেখানে বস্তুর অবস্থান কিন্তু অপরিবর্তনীয়। অন্যদিকে আপেক্ষিক স্থান বা রিলেটিভ স্পেস হলো সময়, দূরত্ব, খরচ বা সামাজিক সম্পর্ক দ্বারা সংজ্ঞায়িত। আর রিলেটিভ স্পেসটা বিভিন্ন পরিস্থিতিতে পরিবর্তিত হতে পারে। একটা উদাহরণ দিলে আমরা সহজে বুঝতে পারবো যে অ্যাবসলিউট স্থান মানে কলকাতা থেকে দিল্লির দূরত্ব সর্বদা একই। কলকাতা থেকে দিল্লির দূরত্ব আমি মনে করি যদি 1600 কিলোমিটার ধরে নিচ্ছি সাপোজ, সেক্ষেত্রে অ্যাবসলিউট দূরত্ব তো আর কমে যাবে না, অ্যাবসলিউট ডিস্টেন্স,
কিন্তু আমি যদি ট্রেনে যেতে চাই আমার 2 দিন টাইম লাগবে, আমি যদি প্লেনে যেতে চাই আমি 2-2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। তাহলে প্লেনে গেলে খুব কাছে মনে হচ্ছে দিল্লি, 2 ঘন্টার রাস্তা, আর ট্রেনে গেলে 2 দিনের রাস্তা। এটাই হলো রিলেটিভ স্পেস। পরবর্তী প্রশ্ন, কোনারভেশন বলতে আপনি কি বোঝেন, আর রিজনাল প্ল্যানিং এর ক্ষেত্রে এর কী ভূমিকা, আর এই টার্ম কোনারভেশন টার্মটা কে পপুলারাইজড করেছেন? আমরা এইভাবে উত্তর দিতে পারি, একাধিক স্বতন্ত্র শহর বা নগর যখন একে অপরের সঙ্গে মানে সংযুক্ত হয়ে বৃদ্ধি পেতে পেতে মানে বৃদ্ধি প্রত্যেকে নিজের নিজের এলাকা থেকে বৃদ্ধি পেতে পেতে একত্রিত হয়ে যায়, তখন যে বিশাল একটা সংযুক্ত অঞ্চল সেটাকেই বলা হয় কোনারভেশন। এটি সাধারণত পরিবহন এবং নগর পরিকল্পনায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই শব্দটি জনপ্রিয় কে করেন? একজন স্কটিশ আরবান প্ল্যানার প্যাট্রিক গেডিস। যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে কলকাতা মেট্রোপলিটন এরিয়া, এটা একটা কোনারভেশন যেখানে হাওড়া, সল্টলেক, কলকাতা সমস্ত শহরগুলি একসঙ্গে মিশে গেছে। পরবর্তী প্রশ্ন এইভাবে যদি করা হয়ে থাকে যে হচ্ছে ইকোলজিক্যাল অ্যাপ্রোচ বলতে আপনি কি বোঝেন জিওগ্রাফিক্যাল থটে, আর কয়েকজন প্রোপোনেন্টস বা যাকে বলা হয় প্রবক্তা এর নাম বলুন এই ইকোলজিক্যাল অ্যাপ্রোচের। আমরা এইভাবে উত্তর দিতে পারি, বাস্তুতান্ত্রিক দৃষ্টিভঙ্গি বা ইকোলজিক্যাল অ্যাপ্রোচ হলো মানুষ এবং তার পরিবেশের মিথস্ক্রিয়া। এই ভূগোল কি করে মানুষ এবং তার পরিবেশের যে সম্পর্ক এবং মিথস্ক্রিয়া সেটি বিশ্লেষণ করে। এটি মানুষ কিভাবে তার পরিবেশকে ব্যবহার করছে, পরিবর্তন করছে বা মানিয়ে নিচ্ছে তার ওপর জোর দেয়। কয়েকজন প্রবর্তক বা প্রবক্তার নাম যদি আমরা বলি, ডব্লিউ ডেভিস, আলেকজান্ডার ভন হামবোল্ট, এনারা হলেন ইকোলজিক্যাল অ্যাপ্রোচের প্রোপোনেন্ট। যেমন উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে নর্থ ইস্টার্ন রিজিয়নে যে ঝুম কাল্টিভেশন হচ্ছে, হ্যাঁ, সেখানকার মানুষ পরিবেশের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে, তাদের খাদ্য সংগ্রহের কৌশল, তাদের চাষের পদ্ধতি, এই সমস্ত কিছু অ্যানালিসিস করা বা বিশ্লেষণ করাই হলো ইকোলজিক্যাল অ্যাপ্রোচ, এই পদ্ধতির একটি অংশ। পরবর্তী প্রশ্ন যে পজিটিভিজম এর কি ভূমিকা জিওগ্রাফিক্যাল থটের ক্ষেত্রে? আমরা এইভাবে বলতে পারি যে পজিটিভিজম মূলত হলো পর্যবেক্ষণ এবং পরীক্ষণ নির্ভর। হ্যাঁ, এই পজিটিভিজম একটি বৈজ্ঞানিক দর্শন যা বিশ্বাস করে যে বাস্তবতা শুধুমাত্র পর্যবেক্ষণযোগ্য এবং যাচাইযোগ্য তথ্যের মাধ্যমে জানা যেতে পারে, অর্থাৎ এম্পিরিক্যাল ডেটার মাধ্যমে জানা যেতে পারে। ভূগোলে এটাই মূলত এই পজিটিভিজম কিন্তু কোয়ান্টিটেটিভ রেভলিউশনের মূল ভিত্তি তৈরি করে। এখানে বিভিন্ন হাইপোথিসিস টেস্টিং বা কজ ইফেক্ট এগুলির ওপর জোর দেয়। যেমন একটি শহরের জনসংখ্যা বৃদ্ধির কারণগুলি শুধুমাত্র সামাজিক বা ঐতিহাসিক দিক দিয়ে এরা বিশ্লেষণ করে না। পজিটিভিজম কি করে? বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মডেল, যে রিগ্রেশন অ্যানালিসিস ইত্যাদি ব্যবহার করে পরীক্ষা করে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এরিয়াল ডিফারেন্সিয়েশন বলতে আপনি কি বোঝেন এবং জিওগ্রাফি স্টাডির ক্ষেত্রে এর সিগনিফিক্যান্স কি? আমরা এইভাবে উত্তর দিতে পারি যে এরিয়াল ডিফারেন্সিয়েশন মূলত কোনো একটা স্থানের যে স্বাতন্ত্র বা ইউনিকনেস। এরিয়াল ডিফারেন্সিয়েশন এমন একটা ধারণা যা বলে যে পৃথিবীর প্রত্যেকটা স্থানের, প্রত্যেকটা অঞ্চলের কিছু নিজস্বতা বা কিছু ইউনিকনেস রয়েছে। প্রতিটি অঞ্চলই তার প্রাকৃতিক, সাংস্কৃতিক, ঐতিহাসিক এবং অর্থনৈতিক উপাদানগুলির মিশ্রণের কারণে পার্শ্ববর্তী বা অন্য যে কোনো অঞ্চল থেকে ভিন্ন। এটি মূলত রিজনাল জিওগ্রাফির বেস তৈরি করেছে। যেমন সুন্দরবনের পরিবেশ, সেখানকার সংস্কৃতি, সেখানকার জীবনযাত্রার পদ্ধতি ইউরোপ বা আফ্রিকার কোনো অঞ্চল থেকে সম্পূর্ণ আলাদা। এরিয়াল ডিফারেন্সিয়েশন এই আলাদা বা এই ইউনিকনেসটাকেই অ্যানালিসিস করে। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে
ক্রিস্টলারের যে সেন্ট্রাল প্লেস থিওরি, এখানে এই থিওরিটা কিভাবে কনসেপ্ট অফ ইন্টারঅ্যাকশন বা মিথস্ক্রিয়া এই ধারণার সাথে সম্পর্কিত, আমরা এইভাবে উত্তর দিতে পারি। মূলত ক্রিস্টলারের যে সেন্ট্রাল প্লেস থিওরি এটা ব্যাখ্যা করে যে কেন শহর বা বসতিগুলি একটি নির্দিষ্ট হায়ারার্কি অনুযায়ী সাজানো থাকে। এটি মূলত ইন্টারঅ্যাকশন এবং ফ্লো অফ সার্ভিস বা পরিষেবার প্রবাহের উপর ভিত্তি করে গড়ে ওঠে। এখানে বলা হয় যে মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য, আমি স্নান করব, আমার একটি সাবানের প্রয়োজন, আমি নিশ্চয়ই 5 কিলোমিটার বাইক চালিয়ে সাবান কিনতে যাব না বাইরে বা টাউনে, আমি গ্রামের মুদি দোকান থেকে সেটা কিনবো। কিন্তু আমি যদি একটা বড় লাক্সারিয়াস একটা থার কিনবো, মাহিন্দ্রা থার, তখন আমি নিশ্চয়ই সেটা গ্রামে পাবো না, তার জন্য আমাকে 20 কিলোমিটার দূরেও কলকাতাতে যেতে হতে পারে, 200 কিলোমিটার দূরে। তাহলে চাহিদার উপর এটা নির্ভরশীল। পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, আচ্ছা পোস্ট পজিটিভিজম বা উত্তর প্রত্যক্ষবাদ এটি বলতে কি বোঝেন, এবং এই পোস্ট পজিটিভিজম কিভাবে হিউম্যানিস্টিক জিওগ্রাফির ডেভেলপমেন্টের ক্ষেত্রে সাহায্য করে, আমরা এইভাবে বলতে পারি যে মূলত পোস্ট পজিটিভিজম কোয়ান্টিটিভ রেভলিউশন যে সমস্ত কিছুকে ডেটার ভিত্তিতে অ্যানালিসিস করছে, সব কিছুর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা খুঁজে বের করছে, সেখানে হিউম্যান ভ্যালিউজের কোনো জায়গা ছিল না। কিন্তু এই পোস্ট পজিটিভিজম কি করে, বৈজ্ঞানিক ভিত্তি বজায় রাখছে, ডেটা ইউজ করছে, কিন্তু তার সাথে সাথে ভূগোলে যে ব্যক্তিগত অভিজ্ঞতা, ভ্যালুজ বা মূল্যবোধ এবং সেন্স অফ প্লেস বা কোনো একটা স্থানের প্রতি মানুষের ব্যক্তিগত যে অনুভূতি, এই গুণগুলিকেও কিন্তু অন্তর্ভুক্ত করার পক্ষে ছিল। এটি কিন্তু পরে হিউম্যানিস্টিক জিওগ্রাফির জন্ম দেয়। যেমন এটি কোনো স্ট্যাটিস্টিক্যাল মডেল, তার পাশাপাশি কোনো স্থান সম্পর্কে সেই এলাকার মানুষের যে ব্যক্তিগত অনুভূতি বা অ্যাটাচমেন্ট, এগুলিকেও অ্যানালিসিস করে। আচ্ছা পরবর্তী প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে, জিওগ্রাফিক্যাল অর্গানাইজেশনের ক্ষেত্রে যে ডট ম্যাপ এবং কোরোপ্লেথ ম্যাপ, এই দুইয়ের যে বেসিক ডিফারেন্সটা কি, আমরা এইভাবে বলতে পারি যে ডট ম্যাপ ব্যবহৃত হয় যখন ডেটা একটি নির্দিষ্ট স্থান বা বিন্দুর উপস্থিতি বোঝায়, যেমন জনসংখ্যা বা পশুর সংখ্যা, যেমন একটি নির্দিষ্ট বিন্দু 1000 জনসংখ্যাকে রিপ্রেজেন্ট করছে, প্রপোর্শনাল হবে এটা অবশ্যই। আর কোরোপ্লেথ ম্যাপ কখন ব্যবহৃত হয়, যখন ডেটা একটি নির্দিষ্ট অঞ্চল বা প্রশাসনিক এলাকার ঘনত্ব বা রেট, পার্সেন্টেজ, এগুলোকে বোঝায়। যেমন জনসংখ্যার ঘনত্ব কত কোনো এলাকার সাক্ষরতার হার কীরকম, এগুলো কিন্তু আমরা কোরোপ্লেথ ম্যাপের সাহায্যে দেখিয়ে থাকি। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে পশ্চিমবঙ্গে একটি ডট ম্যাপে প্রত্যেকটা বিন্দু একটা নির্দিষ্ট জনসংখ্যাকে বোঝাবে। অন্যদিকে কোরোপ্লেথ ম্যাপে কি করবে, বিভিন্ন রঙের গাঢ়ত্বের উপর ভিত্তি করে সেখানে সাক্ষরতার হার দেখানো যেতে পারে। পরবর্তী প্রশ্ন এবং আজকের সর্বশেষ প্রশ্ন যদি এইভাবে করা হয়ে থাকে যে কোয়ান্টিটেটিভ রেভলিউশনের ক্ষেত্রে নোমোথেটিক অ্যাপ্রোচ বলতে আপনি কি বোঝেন, এর মূল উদ্দেশ্য কি, আমরা এইভাবে উত্তর দিতে পারি যে নোমোথেটিক পদ্ধতির মূল লক্ষ্য হলো পৃথিবীতে বিভিন্ন স্থানে যে ঘটতে থাকা ঘটনা, তার জন্য একটা সার্বজনীন এবং একটা যাচাইযোগ্য সূত্র বা নিয়ম প্রতিষ্ঠা করা, একটা জেনারেল ল স্থাপন করা। এর উদ্দেশ্য ভূগোলকে শুধুমাত্র ডেসক্রিপটিভ না রেখে এটাকে এক্সপ্লেনেটরি হতে হবে বা ব্যাখ্যামূলক এবং ভবিষ্যৎবাণীমূলক বা একটা প্রেডিক্টিভ একটা বিজ্ঞানে পরিণত করা। যেমন গ্র্যাভিটি মডেল ব্যবহার করে আমরা দুটো শহরের মধ্যে ইন্টারঅ্যাকশনকে আমরা বুঝতে পারি, দুটি শহরের মধ্যে মিথস্ক্রিয়া বুঝতে পারি এবং ভবিষ্যতে এই দুটি এলাকার মধ্যে বাণিজ্যের ট্রেন্ড কীরকম হবে সেটা আমরা প্রেডিক্ট করতে পারি। এটিই হলো এই নিয়ম ভিত্তিক পদ্ধতি বা নোমোথেটিক অ্যাপ্রোচ।
তো বন্ধুরা, আজকের অডিও ক্লাস আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি অডিও ক্লাসে। তো আপনারা বলুন কেমন লাগলো আজকের আলোচনা, আর এর পরবর্তীতে আমি কোন ব্রাঞ্চ নিয়ে আলোচনা করতে পারি সে বিষয়ে আপনার আমার সাজেশন দিন, সেই অনুযায়ী আমি ভিডিও আপলোড করব। সেক্ষেত্রে আমার প্রিপারেশনেও সুবিধা হবে, আর তার জন্য যদি আপনারা 2-1 জন উপকৃত হন সেটাও আমার ভালো লাগবে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।